প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 27 ফেব্রুয়ারি থেকে 7 মার্চের এই সপ্তাহের অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, তাই কেবলমাত্র লেখকদের সৃজনকর্মকে সম্মান জানিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা করে যাব। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের স্থানীয় সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও থাকে। তাদের সম্পাদকীয় অত্যন্ত সমৃদ্ধ। এবারের সম্পাদকীয় আন্তর্জাতিক প্রেক্ষিত নিয়ে সম্পাদক লিখেছেন। সম্পাদকের বিষয় কূটনীতির নতুন সমীকরণ, ইসরায়েল সফর, ভারত ও বৈশ্বিক ভারসাম্য। আন্তর্জাতিক প্রেক্ষিত আলোচনা করেছেন তিনি, তাই তার শেষ অংশ পড়লে পাঠক অনুধাবন করতে পারবেন। সম্পাদকীয় শেষ অংশ তাহলে পড়ে নিচ্ছি। এই সফর থেকে ভারতের প্রাপ্তি স্পষ্ট। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রবেশাধিকার, উদ্ভাবন ও অর্থনৈতিক সহযোগিতার প্রসার এবং বিশ্ব রাজনীতিতে একটি আত্মবিশ্বাসী শক্তি হিসেবে ভারতের উপস্থিতি, সব মিলিয়ে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ লাভ। তবে একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকিও উপেক্ষা করা যায় না। মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক নিজের ঐতিহাসিক নৈতিক অবস্থান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখাও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর ভারতের বিদেশ নীতির এক পরিণত ও বাস্তববাদী পর্যায়ের প্রতিফলন। এটি প্রমাণ করে যে ভারত আজ আর কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয়, বরং বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান সচেতনভাবে নির্মাণে আগ্রহী একটি দায়িত্বশীল শক্তি। এই পথচলার শক্তির সঙ্গে সংযম, স্বার্থের সঙ্গে নৈতিকতা এবং কৌশলের সঙ্গে মানবিক দায়িত্ব, এই ত্রয়ীর ভারসাম্য রাখাই হবে ভারতের ভবিষ্যৎ কূটনীতির বড় পরীক্ষা ও দায়িত্ব। সম্পাদক আন্তর্জাতিক প্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা যথাযথ। আমরা সম্পাদকের সঙ্গে সহমত ব্যক্ত করি। সাধক আত্মভুলানন্দ স্বামী হুলি দোলযাত্রা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়যাত্রা নির্দেশ করে প্রবন্ধে লিখেছেন। হুলির পুরাণের ইতিহাস টেনে এনেছেন, ব্যাখ্যা করেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে হোলির উৎসব এবং বসন্ত উৎসব উদযাপন করতেন। সেই সঙ্গে রাজস্থান, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, সমগ্র ভারতবর্ষে কিভাবে হোলি ও দোলযাত্রা হচ্ছে তার ইতিহাস তুলে ধরেছেন। অত্যন্ত সমৃদ্ধ প্রবন্ধ। হোলি সম্পর্কে জানতে গেলে এই লেখা পড়তেই হবে। এই লেখার ভেতর অনেক তথ্য রয়েছে। হোলির তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছেন। পাঠক পড়ে অনেক উপকৃত হবেন। অতি সমৃদ্ধ রচনা। মনোরমা কথা রাখেনি অনুপমা পালের একটি মানবিক হৃদয়স্পর্শী গল্প। সুনীলবাবুর শেষ পরিণতি, ছেলে রথি, মেয়ে শুভ্রার, মেজ মেয়ে রিনা এবং এদের
মানুষ করেও স্বস্তি পাননি সুনীল বাবু। তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, থাকতে হয়। আপনজনের আঘাতে স্মৃতি বিভ্রাট হয়েছে তার, ডিমেনশিয়ার রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এই গল্পের ভেতর মানবিক অনেক কথাই রয়েছেন। গল্পটি সুন্দরভাবে দৃশ্যপট পরিবেশ তৈরি করতে পেরেছেন গল্পকার অনুপমা পাল। তার গল্পের প্রথম অংশ আমরা পড়েছি, আগামী অংশ পড়ার জন্য উৎসাহ নিয়ে আসি। গল্পের ভাষা ঝরঝরে, অনুগল্প লিখেছেন নামের বিচারে মেদিনীপুর থেকে তারাশঙ্কর দেব। তারাশঙ্কর দেব কবিতা লিখেন। এই গল্পের ভেতর একটা ছবি তিনি তুলে এনেছেন। গল্পটি ভালো লেগেছে। অন্য আঙ্গিকের গল্প, অনুগল্প। মানুষ চক্রবর্তী শিলচর থেকে ঈর্ষা গল্পের লিখেছেন। মানুষ চক্রবর্তী ঈর্ষা গল্পের প্রেক্ষাপট খুব সুন্দর সাজিয়েছেন। নানান চরিত্র এনে গল্পের শেষ অংশ এইভাবে উপস্থাপন করেছেন। তাহলে পড়া যাক তার গল্পের শেষ অংশ। গল্পকারের ভাষা বোঝা যাবে। চন্দন কখন থেকে হতাশ বিহ্বল হয়ে আমার কাছে বসে আছে জানি না। এক সময় চোখে জল মুছতে মুছতে বলল, আমাদের সর্বনাশ হয়ে গেছে সৃষ্টি। পরের ছেলে গোকুল আঁকড়ে ধরে রেখেছিল আমার সমস্ত সম্পত্তি, ওর নামে করে নিয়েছে। কি বলছো তুমি? সত্যি কথা বলছি গো। আমি পথে বসে গেছি, আমাকে ভুলে ভুলে আস্তে আস্তে আমার কাছ থেকে সেই শৈশব নিয়েছে। আস্তে আস্তে আমার কাছ থেকে শৈশব নিয়েছে। এখন আমি কি করব বলো? আমি আর কিছু ভাবতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরে এলো। দুশূন্য বাতাস বইছে বুকের ভেতর। এই প্রথম উপলব্ধি করতে পারলাম মৃত্যু সুখ থেকেও করুণ মনের ভেতর পুষে রাখা জীবিত অতি প্রিয় মানুষের বিচ্ছেদ। আমি আর বাঁচব না। ঈর্ষা গল্পে মানুষ চক্রবর্তী বৈচিত্র্য চরিত্র চিত্রণ করে শেষে দুঃখদায়ক ঘটনার পরিসমাপ্তি করলেন। ভালো লিখেছেন গল্পকার। গল্পের পরিবেশ তৈরি করতে পেরেছেন তার গল্পের ভেতর, গল্পের ভাষার ভেতর। তার গল্পের চরিত্রগুলি সুন্দর, ভাষা ঝরঝরে। বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। গল্পকারদের গল্প সম্পূর্ণ পড়া যায় না, একটুখানি স্পর্শ করছি মাত্র। কারণ এমনিতেই এই ভিডিও অ্যালবাম বাংলাদেশে কেউ করে না, দীর্ঘ হয়ে যায়। তবুও আমরাই করে যাচ্ছি ধারাবাহিকভাবে। এখন কবিতা পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম বসন্তের ছোঁয়ায়। শিবজুর রহমান লস্কর লিখেছেন। শীতের হাওয়া বিদায় দিয়ে ফাগুন এলো দূরে, বসন্তের ছোঁয়া পেয়ে কুকিল ডাকে ভরে, পাতাঝরা গাছের ডালে নতুন কুড়ি ভাসে, ফুলে ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে হাসে। প্রেমের ছোঁয়ায় মত্ত সবাই, ফাগুনের এই বেলা, শালিক দুয়েল কুকিল ডাকে বসায় প্রেমের মেলা। নীলাকাশে মেঘের ভেলা ছুটে হাওয়ায় ভেসে, নদীর ঘাটে রমণীরা যায় যে নীলাকাশে। রাখালিয়া বাজায় বাঁশি, মাঝি ভাষায় তরি, প্রকৃতির এই রূপের জাদু দেখি নয়ন ভরি। বসন্ত নিয়ে ছড়া ছন্দে মনোরম ছন্দবদ্ধ কবিতা লিখলেন শিবজুর রহমান লস্কর। তিনি এইভাবেই কবিতা লেখেন। তার কবিতার নিজস্ব আঙ্গিক এইভাবেই তিনি লিখতে ভালোবাসেন। তিনি বানু পুরকাস্ত সিলেট বাংলাদেশ থেকে লিখেছেন সেই বসন্ত নিয়েই। বসন্ত দুয়ারে আজ মাস ফাগুন,
মাতাল বাতাস তাই উন্মনা অধীর, ডেকে যাচ্ছে বনে বনে কুকিল মিথুন, ডেকে যাচ্ছে বনে বনে কুকিল মিথুন, মন মাঝে খেলছে রঙিন আবির, পলাশ শিমুলে বসে মধুপের দল, আমাদের গুঞ্জন করে মধু নিয়ে পিয়ে, প্রভাত জাগায় পাখি কণ্ঠে কোলাহল, কে যেন সাজালো ধরা রূপ সুধা দিয়ে, উচাটন মন তাই বসন্ত বাহারে মিশে যেতে চায় বনানীর মাঝে, মন শুধু গেয়ে ওঠে পৃথিবীর সুরে, হৃদয়ে মাতাল করা বসন্তের সাথে, উথাল পাথাল করা কুকিলের গানে স্বাদ হয়ে উড়ে যায় নীলিমার পানে। ভানুপুরকাস্ত বসন্তের ছবি খুব সুন্দরভাবে আঁকলেন। কবিতা পড়তে পড়তে দৃশ্যপট চোখে ভাসে। বসন্ত নিয়ে অনেক কবিতায় রয়েছে বাংলা সাহিত্যে, আমি পড়ে নিচ্ছি। একার অন্য আঙ্গিকের কবিতা লিখেছেন মানিক চক্রবর্তী। অনিত্য যাপনে, হালেগানি থেকে লিখেছে মানিক চক্রবর্তী। হালেগানি থেকে মানিক চক্রবর্তী লিখেছেন অনিত্য যাপনে, শেষ বেলার বসত বাড়ি ভাঙনের পরে আছি অনিত্য যাপনে, দিনগুলো যেন নেপথলিনের গন্ধ, জোরানো বাক্সবন্দি, তামাদি পোশাকের মতো নিষ্প্রভ মলিন। ইদানিং এই কথা জেনে গেছে বাড়ি, নিতান্ত এক ভাড়াটি আমি, তবুও অনুযোগে উপরুদে আমারই সাথে তার কেন এত কথা, হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে মেঘের আড়াল থেকে কেনই বা নেমে আসে বুড়ির চারটা, যে কেবল করে কত কথা বিস্মৃতির রূপরস গন্ধে ভরা প্রাচীন পৃথিবী। কবি মানিক চক্রবর্তী অনিত্য যাপনে কবিতার মগ্নতার ভেতর নিজের সঙ্গে যেন কথা বললেন আপন খেয়ালে। ভালো লাগলো কবিতাটি, ভালো লিখেছেন তিনি। আমি ধারাবাহিক শিলাবতী চোরের বৃত্তান্ত লিখে যাচ্ছি। বরাক উপত্যকার শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের এবং ইন্দুপ্রভার জীবনগিরি উপন্যাস, পাশাপাশি এই অঞ্চলের যাপিত জীবন চলে এসেছে সেই সময়কার লোকগাথা, মিথ, প্রবাদ ইত্যাদি অনেক প্রসঙ্গ উপন্যাসের ভিতরে রয়েছে এবং অনেক তথ্য রয়েছে, রোমাঞ্চ রয়েছে। এই সংখ্যাও সেই রকমই। তার কিছুটা অংশ আমি পড়ে নিচ্ছি। এই রোমাঞ্চকর উপন্যাস আপনারা পড়ে নেবেন। আমরা কিছুদিন ভেতরে উপন্যাসটি পাঠকের কাছে তুলে দিতে পারব। তাহলে পড়া যাক। ইন্দুপ্রভাকে দেখে মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ বললেন, আমি জেনেছি তোমরা আমাকে বলেছে তুমি নাকি ললিতা পিসিমার সঙ্গে দেখা করতে রাধা বল্লভের প্রসাদ নিয়ে গিয়েছিলে, কিন্তু এত দেরি হওয়ার কথা তো নয়, এত দেরি করলে যাওয়ার হয়েছে। আচ্ছা ইন্দু, ললিতা পিসির শরীর কেমন আছে? শরীর ভালো আছে ললিতা পিসি। একটু থেমে আবার বললেন, অনিচ্ছায়ও দেরি হয়ে গেল, উপায় ছিল না। প্রয়োজনীয় প্রাসঙ্গিক কথা বলে পরামর্শ দিলেন ললিতা পিসি। আর অনেক কথা আছে। আজ ভোরে রণচণ্ডী দেবীকে স্বপ্নে দেখেছি। আপনাকে সময় সুযোগ করে সবই বলবো। সেসব কথা এখন চলুন খেতে যাই। আমার অপেক্ষা না করে খেয়ে নিতে পারতেন। মহারাজা বললেন, কি যে বলো ইন্দু, তোমাকে রেখে কোনোদিন খেয়েছি নাকি? ইন্দু একটু হাসলেন। এই হাসির অনেক অর্থ। মহারাজার ভালোবাসার নিগুড় টান, মহাপুরুষ রাধা বল্লভের কৃপায় এত যন্ত্রণা ভেতরে ইন্দু এখনো বেঁচে আছেন। এই উপন্যাসের ভেতর তাদের অন্তর্দ্বন্দ্ব, প্রেম,
ভালোবাসা আমি তুলে এনেছি এবং পাশাপাশি এই অঞ্চলে সেই যে লোকায়ত সংস্কৃতি আমি তুলে এনেছি। আপনারা পড়বেন। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। কৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আপনার পাশে থাকুন, পরামর্শ দিন। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা এইরকম ধারাবাহিক প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। নমস্কার।